প্রেতাত্মা ও পিশাচের যতক্ষণ না তাদের চাহিদা মেটে ততক্ষণ তারা জ্যান্ত মানুষের ওপর অত্যাচার করে। আর সেই পিশাচের তাণ্ডব একটি মুভিতে দেখানো হয়েছে। আর এই মুভিটির প্রত্যেকটা মুহূর্তে টুইস্ট আছে যা আপনাকে আকর্ষণ করবে। আর সেই মুভিটির নাম হলো দ্য রিং। মুভির শুরুতে দেখা যায় দুজন অল্প বয়সী মেয়ে একটি অজানা পুরনো টেপ রেকর্ডের সম্পর্কে তারা কথা বলছিল। তখনই তাদের মধ্যে একটি মেয়ে, যার নাম বেকা, সে কেটিকে বলে, তুমি কোনো ভিডিও টেপের কথা শুনেছ যেটা দেখার পর অনেক লোক নাকি মারা যায়? তখন কেটি বলে, সেটা আবার কি? তখন বেকা মজা করে বলতে থাকে, এটি হলো এমন এক টেপ রেকর্ড যেটা চালু করলে দেখা যায় অদ্ভুত সব দৃশ্য ও একটি মেয়ে টিভির ভেতর থেকে বেরিয়ে আসে। তারপর সেই পিশাচটি হাসতে থাকে। এরপর ভিডিও দেখা যখন শেষ হয়ে যায়, তারপর একটি ফোন কল আসে। আর সেই ফোন কলে বলা হয়, তুমি 7 দিনের মধ্যে মারা যাবে। তখন কেটি ভয় পেয়ে যায় এবং তার বান্ধবীকে বলে, সত্যি করে বলো, এই বিষয়টা তোমাকে কে বলল? তখন মেয়েটি বলে, তুমি এত ভয় পাচ্ছ কেন? কারণটা কি? তখন কেটি একটু কাঁদো কাঁদো অবস্থায় বলে যে আমি ওই টেপ রেকর্ড দেখেছি। তখন তার বান্ধবী বলে, মানে তুমি কখন দেখলে? তখন সে বলে, আমার বয়ফ্রেন্ড যশের সাথে ছুটির দিনে একটি হোটেলে যাই, আর সেখানে গিয়ে ফুটবল গেম রেকর্ড করছিলাম। তারপর যখন ওই রেকর্ডটি চালালাম তখন ওখানে ফুটবল গেম দেখতে পেলাম না। তখন সেই রেকর্ডে দেখতে পেলাম অদ্ভুত সব দৃশ্য ও একটি মহিলার ছবি। আর বেশ কিছুক্ষণ পর আমার কাছে একটি ফোন কল এলো আর আমাকে বলা হলো 7 দিন পর, আর আজকে হলো সেই 7 নম্বর দিন। তখন তারা দুজন একটু অবাক হয়ে যায়। এরপর তারা হাসি মজা করতে থাকে। কিন্তু তখন কেটিকে ওই পিশাচ তাকে মারার জন্য ইঙ্গিত দিচ্ছিল। মেয়েটি সেই বিষয়টা কিছুটা বুঝতে পারছিল। তারপর কেটি যখন তার রুমের দিকে ঘুমানোর জন্য যায়, তখনই মেয়েটির ঘরে থাকা একটি টিভি হঠাৎ চালু হয়ে যায়। আর সেই সময় সে ভাবতে লাগলো যে এই টিভিটি আবার কে চালালো। তখন টিভির কাছে গিয়ে সেটিকে বন্ধ করে, কিন্তু টিভিটি কোনো মতেই বন্ধ হলো না। এরপর ওই পিশাচটি মেয়েটিকে তার দিকে টানতে থাকে। এরপর মেয়েটি আতঙ্কিত হয়ে যায়। আর তখনই সে একটি সিঁড়ির সামনে আসে এবং বেকাকে সে ভয়ে ডাকতে থাকে। তখন সে জোরে জোরে বলে, বেকা, তুমি কি ওপরে আছো? কিন্তু কোনো উত্তর পাওয়া যায় না। এরপর সে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে এবং 1 পা 2 পা করে মেয়েটি একটি রুমের কাছে এসে পৌঁছায়, মানে যেখানে সেই প্রেতাত্মাটি তাকে ডাকছিল। এরপর একটু ভয়ে ভয়ে যখনই ঘরের দরজাটা খুলল, তখনই ওই পিশাচটি সেই সময় টিভির ভেতর থেকে বেরিয়ে এসে কেটির গায়ে থাবা বসায় এবং মেয়েটি সেখানেই মারা যায়। আর তার বান্ধবীকে বেকা মৃত অবস্থায় দেখে বেকা মেন্টালিভাবে পাগল হয়ে যায়। এরপর তাকে মেন্টাল হসপিটালে ভর্তি করা হলো। আর এই ঘটনার পর পুরো এলাকা ভয়ে কেঁপে গেছে। আর কেটির মৃত্যুর কথা যখন তার বয়ফ্রেন্ড যশ জানতে পারল, তখন যশও সেই দিন রাতেই সেও আত্মহত্যা করে ফেলে। মানে এখনও পর্যন্ত ওই পিশাচটি 4 জন মানুষকে মেরে ফেলেছে। আর এই বিষয়টা দেখার পর আমার গা ভয়ে ঠান্ডা হয়ে গেছে। বুঝতে পারছিলাম না যে ঘটনাটা আপনাদেরকে কিভাবে বলবো। আর আমি ভাবতে লাগলাম যে এই পিশাচ কেন এত মানুষকে মারছে, কারণটা কি। কারণটা আপনাদেরকেও বলবো। তার আগে বলি, এই মুভিতে যে বাচ্চাটিকে দেখছেন, এই ছেলেটির নাম হলো এইডেন। আর মুভির শুরুতে যে মেয়েটি মারা গেছিল, সেই মেয়েটি হলো এইডেনের কাজিন। আর তার কাজিন মারা যাবার পর দিয়েই এইডেন কেটির বিভিন্ন সব চিত্রকলা সে পেনের মাধ্যমে আঁকাআঁকি করত। আর সেই অদ্ভুত আঁকাআঁকি ছবি দেখে এইডেনের টিচার সে অবাক হয়ে যায় এবং ছেলেটির মাকে একদিন বলে, তুমি কি জানো তোমার ছেলে শুধু বারবার কার ছবি আঁকে? তখন এইডেনের মা বলে, হ্যাঁ আমি জানি, সে তার কাজিন কেটির ছবি আঁকে, কারণ তাকে সে খুব ভালোবাসতো আর তাদের সাথে দিদি ভাইয়ের সম্পর্ক ছিল।
তখনই তার টিচার অদ্ভুত বেশ কিছু আঁকা ছবি ছেলেটির মা মিস রিচেলকে দেখাতে থাকে। তখনই এইডেনের আঁকা ছবি ছেলেটির মা দেখে এবং এইডেনের টিচার মিস রিচেলকে বলে, আচ্ছা, এইডেনের কাজিন তো 3 দিন আগে মারা গেল, তাহলে এইডেন এইসব অদ্ভুত ছবি 1 সপ্তাহ আগে কেন আঁকলো? আর এই কথা শুনে এইডেনের মা একটু অবাক হলো এবং বেশ কিছুক্ষণ পর তারা যখন বাড়িতে এলো তখন হঠাৎ এইডেন তার মাকে বলে, মা, আমাদের হাতে আর বেশি সময় নেই, আমরা মারা যেতে পারি। তখন তার মা বলে, এইসব কথা কেন বলছো? তখন বাচ্চা ছেলেটি আবারও বলে, মা, তুমি জানো আমরা কবে মরব? তখন মিস রিচেল বলে, দেখো, আমরা জানি না যে পৃথিবীতে কে কখন মরব, আর তুমি তো অনেক ছোট, কিছু হবে না তোমার। এইসব ভুলভাল না ভেবে তুমি চুপটি করে ঘুমিয়ে পড়ো। তখন এইডেন তার মাকে বলে, মা, জানো, আমার কাজিন কেটি যখন মারা যায় তার আগে থেকে সে জানতো যে সে মারা যাবে, আর এই কথাটা আমাকে আগে থেকে বলেছিল যে ভাই, আমার হাতে আর বেশি সময় নেই। আর তারপরেই কেটি মারা গেছিল। আর সেই দিন থেকে এইডেন কেটিকে অনেক মিস করত এবং ওই বাচ্চা ছেলেটি মনে মনে খুব দুঃখ পেত এবং এই ঘটনার পর কেটির মাও অনেক দুঃখ পেত এবং তখন কেটির মাকে সান্ত্বনা দিতে মিস রিচেল মৃত মেয়েটির বাড়িতে যায়। এরপর কেটির মা কাঁদো কাঁদো অবস্থায় রিচেলকে বলে, তুমি জানো, আমার মেয়ে যখন মারা গেল তখন 3 ধরনের ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু তারাও ঠিকভাবে বলতে পারেনি যে কেন আমার মেয়ে মারা গেল। একটা 16 বছরের বাচ্চা যার আচমকাই হার্টবিট থেমে গেল, কিন্তু যখন আমার মেয়েকে আমি দেখলাম তখন তার চেহারার মধ্যে অন্যরকম দৃশ্য দেখতে পেলাম, যা দেখে আমি রীতিমতন ভয় পেয়ে গিয়েছিলাম। এরকম দৃশ্য আমি আগে কখনো দেখিনি। তাই রিচেল, তুমি একজন রিপোর্টার, তুমি এই রহস্যজনক ঘটনা খুঁজে বার করো, যা ডাক্তার আজও পর্যন্ত এই বিষয়টা জানতে পারলো না যে আমার মেয়ে কেন মরল। তাই তুমি এই দায়িত্বটা নাও এবং প্লিজ খোঁজ নাও যে আমার মেয়ে কী কারণে মরল। এইবার ওই রিপোর্টার রিচেল এই বিষয় নিয়ে গবেষণা চালাতে থাকে যে কেন এইসব অলৌকিক ঘটনা ঘটছে। এরপর রিচেলকে দেখা যায় যে সে কেটি ও তার বয়ফ্রেন্ড যেই হোটেলে গিয়েছিল সেই হোটেলের বেশ কিছু তোলা ছবি মিস রিচেল খুঁজে বার করে এবং সেগুলোকে এক এক করে দেখতে থাকে এবং সেই ফটোতে দেখতে পায় যে তাদের মুখ একটু ব্লার হয়ে গেছে, আর ফটোতে ব্লার হওয়ার অংশটাই হলো মৃত্যুর সংকেত। এরপর ওই ফটোতে তাদের 2জন বন্ধুকেও দেখতে পায়, আর তারাও মারা গিয়েছিল। এরপর রিচেল সে খোঁজ নিতে থাকে বিষয়টা জানার জন্য যে এরা কবে কখন কেন মারা গেল। তারপর সে খোঁজ নিয়ে দেখতে পায় যে কেটির বন্ধুরা ঠিক রাত্রি 10টায় তারা মারা গিয়েছিল, আর এই বিষয়টা দেখে রিচেল অবাক হয়ে যায়। এরপর কেটি ও তার বয়ফ্রেন্ড এবং তার বন্ধুরা যেই হোটেলটিতে ছিল সেই শেল্টার মাউন্টেন ইন ওই এলাকায় রওনা দেয় এবং সেখানে গিয়ে পৌঁছায়। তারপর হোটেলের মালিককে মিস রিচেল বলে যে আমার দিদির মেয়েরা এখানে না বলে এই হোটেলে এসেছিল, তুমি কি জানো? তখনই রিচেল কয়েকটি ছবি হোটেলের মালিককে দেখাতে থাকে। তখন ওই হোটেলের লোকটি বলে, হ্যাঁ, আমি জানি, এরা 12 নম্বর রুমে ছিল। এবং লোকটি বলে, এই ছেলে মেয়েগুলো অনেক বদমাশ, এরা আমাকে 1 পয়সাও না দিয়ে তারা এখান থেকে চলে গিয়েছিল, কারণ হয়তো তাদের এই হোটেলটি ভালো লাগেনি আর তারা টিভি দেখাকে অনেক বেশি পছন্দ করত, আর যার কারণে এখানে বিভিন্ন ধরনের টেপ রেকর্ড রাখা হয়েছে। এরপর হঠাৎ রিচেল হোটেলটির মধ্যে বিভিন্ন ধরনের টেপ রেকর্ড দেখতে পায়। এইবার সেই সময় টেপ রেকর্ডের মধ্যে একটি টেপ রেকর্ডকে দেখে তার সন্দেহজনক বলে মনে হয়েছে। এরপর হোটেলের ওই মালিককে বলে যে আমাকে ওই 12 নম্বর রুমটি দিয়ে দাও, মানে যেখানে কেটি ও তার বন্ধুরা 1 রাত কাটিয়েছিল। এরপর মিস রিচেল ওই হোটেলটিতে যায় এবং মিস রিচেল ওই হোটেলটিতে 1 রাত কাটায়, আর সেই দিনের রাতে মিস রিচেল ওই টেপ রেকর্ডটিকে দেখতে থাকে এবং সেও অবাক হয়ে যায়। এরপর সে বিভিন্ন ধরনের অদ্ভুত ভিডিও ক্লিপ
এবং একটি মহিলা ঝাঁপ দিচ্ছে। আর এই সব ভিডিও ক্লিপ দেখে রীতিমতন তিনি ভয় পেয়ে যায়। এরপর রিচেলের যখন ভিডিও দেখা শেষ হয়ে যায় তখনই হঠাৎ তার কাছে একটি ফোন কল আসে এবং তাকেও বলা হয় 7 দিন পর। এরপরে সে ভয়ে রীতিমতো ওই হোটেলটি থেকে চলে আসে। এরপর সে বাড়ি এসে ওই ঘটনাটি তার হাজবেন্ড নোয়াকে বলেছিল, কিন্তু তার হাজবেন্ড বিশ্বাস করছিল না। এরপর তার হাজবেন্ডকে রিচেল বলে, আমার একটা ছবি তোলো এবং দেখো তো যে কি দেখা যাচ্ছে। এবার মিস রিচেলের বেশ কিছু ছবি তোলে, কিন্তু সেই ছবিতে দেখা যায় যে রিচেলের মুখ ব্লার হয়ে গেছে, মানে তাকেও ওই পিশাচ 7 দিন পর মেরে ফেলবে। আর সেই ইঙ্গিত তাকেও দিচ্ছিল, কিন্তু রিচেল বিষয়টা বুঝতে পারছিল না। এরপর তার হাজবেন্ড ব্যাপারটিকে বোঝার জন্য সেও ওই টেপ রেকর্ডটিকে দেখে ফেলে এবং রিচেলের হাজবেন্ড ওই টেপ রেকর্ডটিকে নিয়ে বেশ কিছুদিন গবেষণা করতে থাকে এবং রিচেলের ছেলে এইডেনও ওই টেপ রেকর্ডটিকে দেখে ফেলে। তারপর এই ফ্যামিলিটি ওই প্রেতাত্মার থেকে বাঁচার জন্য তারা উপায় খুঁজতে থাকে। এরপর রিচেলের হাজবেন্ড ওই টেপ রেকর্ডের সম্পর্কে খোঁজ নিতে থাকে। এরপর রিচেলের হাজবেন্ড নোয়া ওই টেপ রেকর্ডের সম্পর্কে খোঁজ নিয়ে তার ওয়াইফকে বলে যে এই ভিডিওটা এখানে কিভাবে রেকর্ড হলো। আমি এই টেপ রেকর্ডের সম্পর্কে পরীক্ষা করলাম, কিন্তু এখানে দেখতে পেলাম না যে এই ভিডিও রেকর্ডটি কোনো মানুষ করেছে, তাহলে এই রেকর্ডটি এখানে কোথা থেকে এলো। এরপর রিচেল ওই টেপ রেকর্ডটিকে স্লো মোশন করে দেখতে থাকে এবং সেই ভিডিওতে একটি লাইট হাউস সে দেখতে পায়। তারপর ওই লাইট হাউসের সম্পর্কে জানার জন্য মিস রিচেল একটি লাইব্রেরিতে যায় এবং সে বেশ কিছু বই নিয়ে ঘাটাঘাটি করতে থাকে। তারপর একটি বইয়ের মধ্যে সেই ভিডিওতে থাকা লাইট হাউসকে সে হঠাৎ দেখতে পায়। তারপর সে ওই লাইট হাউসের একটি প্রিন্ট আউট নেটের মাধ্যমে বার করে এবং তখনই দেখা যায় মিস রিচেলের নাক থেকে ব্লাড বেরাচ্ছে, মানে রিচেলেরও যাওয়ার সময় হয়ে এসেছে। এরপরও রিচেল থেমে থাকেনি। এরপর রিচেল ওই লাইট হাউসের সম্পর্কে জানার জন্য গুগলে সার্চ করে এবং সন্দেহজনকভাবে বেশ কিছু বই সে পড়তে থাকে। এরপর মিস রিচেল দেখতে পায় যে ময়েস্কো আইল্যান্ডে থাকা ওই লাইট হাউসকে। এরপর রিচেল গুগল থেকে ওই টেপ রেকর্ডে থাকা একটি মহিলার ছবিও বার করে এবং সে একটি বইয়ে বেশ কিছু ছবি দেখতে পায়, মানে ওই টেপ রেকর্ডে যেই মহিলাটি ছিল সেই মহিলাটিকেও দেখা যায়। আর সেই মহিলার নাম হলো অ্যানা মর্গান। আর ইনি একজন ঘোড়া লাভার ছিল, মানে ঘোড়াকে সে অনেক ভালোবাসতো। এরপর মিস রিচেল খোঁজ নিতে থাকে যে অ্যানা মর্গান কেন মারা গেল। তখন সিনেমাটিতে দেখা যায় অ্যানা মর্গানের ঘোড়াগুলি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে এবং সে এই বিষয়টা দেখে অ্যানা মর্গান চিন্তিত হয়ে পড়ত এবং সে ডিপ্রেশনে পড়ে যায়। তারপর অ্যানা মর্গান এই ঘটনা সহ্য করতে না পেরে তিনি একটি উঁচু জায়গা থেকে পড়ে আত্মহত্যা করে। কিন্তু মিস রিচেল এই বিষয়ে খোঁজ নিয়ে দেখেছিল যে অ্যানা মর্গান ও তার হাজবেন্ড মিস্টার মর্গান তারা অনেক ভালো সময় কাটাতো, কিন্তু হঠাৎ তাদের জীবনে অন্ধকার নেমে আসে। এরপরেই তাদের ফ্যামিলিটি নষ্ট হয়ে যায়। আর এই ঘটনার পর অ্যানা মর্গানকে একটি মেন্টাল হসপিটালে রেখে তাকে চিকিৎসা করা হচ্ছিল এবং বেশ কিছুদিন পর অ্যানা মর্গান মারা যায়। এরপর রিচেল ও তার হাজবেন্ড নোয়া তারা দুজন বলতে থাকে যে নোয়া, তুমি অ্যানা মর্গান যে মেন্টাল হসপিটালে ভর্তি ছিল সেখানে গিয়ে খোঁজ নিয়ে দেখো যে মর্গানের ফ্যামিলিটি কেন শেষ হয়ে গেল। আর আমি ময়েস্কো আইল্যান্ডে যাব এবং সেখানে গিয়ে আমাকেও দেখতে হবে যে এই ফ্যামিলিটি মরার পেছনে কি রহস্য লুকিয়ে আছে। তারপরে হঠাৎ রিচেল নোয়াকে বলে, জানো ভিডিও টেপের বেশ কিছু ছবি আমাদেরকে কিছু একটা বোঝাতে চাইছে। আর এই কথাটা আমার ছেলে এইডেন আমাকে বলেছিল যে মরার আগে ওই পিশাচ একটি রিং দেখায়, মানে অনেকটা কুয়ো টাইপের দেখতে। আর এই রিং রিচেলের ছেলে বারবার আঁকত। এরপর রিচেল একটি শিপে করে ওই লাইট হাউসে ময়েস্কো আইল্যান্ডে যায় এবং সে হাতে একটি বই নিয়ে পড়তে থাকে
এবং সেই শিপে বন্দি থাকা একটি ঘোড়ার সামনে আসে। আর সেই সময় ঘোড়াটি তখনই রিচেলকে দেখে অস্থির বোধ শুরু করে। তারপর যতবারই রিচেল ঘোড়াটিকে বলে, শান্ত হয়ে যাও, আমি তোমার কোনো ক্ষতি করব না, কিন্তু ঘোড়াটি ততবারই লাফালাফি শুরু করে এবং ওই জায়গা দিয়ে দরজা ভেঙে ঘোড়াটি দৌড়ে বেরিয়ে আসে এবং ওই শিপটি থেকে ঝাঁপ দিয়ে ঘোড়াটিও সেই মুহূর্তে মারা যায়। তখন রিচেল শুধু ভাবতে লাগলো যে এটা আমার সাথে কি হচ্ছে। এরপর রিচেল ওই আইল্যান্ডে গিয়ে পৌঁছায় এবং তখনই রিচেল ভিডিওতে থাকা একটি ভিডিও ক্লিপ ওই আইল্যান্ডের একটি বাড়িকে দেখে সে অনুভব করতে থাকে। এরপর ওই আইল্যান্ডে অ্যানা মর্গানের হাজবেন্ডকে সে হঠাৎ দেখতে পায়, মানে সে এখনও ওই আইল্যান্ডে বেঁচে আছে। তারপর রিচেল মিস্টার মর্গানকে বলে, আমি একজন রিপোর্টার, আমি এখানে বেশ কিছু তথ্য সংগ্রহ করতে এসেছি। তখন মিস্টার মর্গান বলে, কেন, তুমি ঘোড়ার বিষয়ে জানতে চাও? এখানে তো সব রিপোর্টার ঘোড়ার বিষয়ে জানার জন্য আসে। এখানে ঘোড়াদের সম্পর্কে তোমাকে কি বলবো, এখানকার অনেক ঘোড়া জলে ঝাঁপ দিয়ে নিজেরাই মরে গেছে এবং বেশ কিছু ঘোড়া অসুখে মারা গেছে, তাই ধীরে ধীরে ঘোড়ার সংখ্যা অনেক কমে গেছে। যাই হোক, তুমি কি বিষয়ে জানতে চাও সেটা আমাকে বলো। তখন রিচেল মিস্টার মর্গানকে বলে যে আমি ওই টেপ রেকর্ডের সম্পর্কে জানতে এসেছি, আর ওই টেপ রেকর্ডে একটি মহিলা ও একটি বাচ্চাকে দেখা গেছে। তখন মিস্টার মর্গান বলে, হ্যাঁ জানি আমি, ওই ভিডিওতে যেই মহিলা ছিল উনি আমার ওয়াইফ, আর আমার কোনো বাচ্চা কাচ্চা ছিল না। তখন মিস্টার মর্গান এটাও বলে যে আমাকে টেপ রেকর্ডের সম্পর্কে কোনো কিছু বলো না, আমি ওটা দেখতে চাই না, আর তুমি এখান থেকে চলে যাও। তখন মিস রিচেল ওই ভদ্রলোকের বকা খেয়ে সে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে এবং সে যখন এই আইল্যান্ডে আসে তখন তার বাচ্চা ছেলেটি তার মাকে একটি হাতে আঁকা ছবি দিয়েছিল এবং মিস রিচেল ওই আইল্যান্ডে একটি বাড়ি দেখতে পায়, মানে ওই বাড়িটি রিচেলের ছেলের আঁকা ছবির সাথে মিলে যাচ্ছিল। তখন রিচেল তার ছেলেকে ফোন করে ও তাকে জিজ্ঞাসা করে, বাবু, তুমি যেই বাড়িটির ছবি এঁকেছো সেটি তোমার মাথার মধ্যে এসেছিল তাই জন্য তুমি এঁকেছিলে, না এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? তখন তার ছেলেটি বলে যে মা, আমাকে একটি বাচ্চা মেয়ে এই ছবিটি আঁকতে বলেছিল, আর সে এটাও বলেছিল যে তার ঘোড়া পছন্দ হয় না কারণ ওই বাচ্চা মেয়েটিকে ঘোড়া ঘুমাতে দিত না। তখন এইডেনের মা তাকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি বলো সেই বাচ্চা মেয়েটি এখন কোথায় আছে? তখন বাচ্চা ছেলেটি একটু গম্ভীর গলায় বলে, ওই মেয়েটি এখন অন্ধকার জায়গায় লুকিয়ে আছে। মানে সেই পিশাচ তার ছেলেকে মাঝে মধ্যেই ইঙ্গিত দিত, আর ওই বাচ্চা ছেলেটি সেই বিষয়টিও অনুভব করতে পারত। এরপর মিস রিচেল মর্গানের ফ্যামিলি সম্পর্কে জানার জন্য মস্কো আইল্যান্ডে থাকা একটি মহিলা ডাক্তারের কাছে যায়, যার নাম ডক্টর গ্রাসনিক, কারণ এই ডাক্তারই জানতো যে এর পেছনে কী রহস্য আছে। তখন রিচেল সেখানে গিয়ে ওই ডাক্তারকে জিজ্ঞাসা করে, তুমি মর্গান ও তার ফ্যামিলির সম্পর্কে জানো যে ঘটনাটা কী হয়েছিল? এরপর ওই ডাক্তারটি বলে, কেন, তুমি জেনে কী করবে? তখন রিচেল বলে, কারণ আমার এটা জানা দরকার, নয়তো আমার বাচ্চা এই রেনকে আমি বাঁচাতে পারবো না, আর ভিডিও টেপ রেকর্ডে থাকা ওই বাচ্চা মেয়েটাই এইসব অদ্ভুত ঘটনা ঘটাচ্ছে। তখন ওই মহিলা ডাক্তার রিচেলকে বলে যে অ্যানা মর্গানের বাচ্চা কাচ্চা অনেক পছন্দ করত, কিন্তু তাদের কোনো বাচ্চা কাচ্চা হচ্ছিল না এবং তার জন্য অ্যানা মর্গান অনেক চিন্তিত হয়ে পড়তো। এরপর সে একদিন হঠাৎ বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায়। এরপর সে আবার একটি বাচ্চা মেয়ের সাথে ওই আইল্যান্ডে ফিরে আসে, মানে তখন তাকে দেখা যায় যে একটি বাচ্চা মেয়েকে সে অ্যাডপ্ট করে, আর সেই বাচ্চা মেয়েটির নাম হলো সামারা। তখন ওই মহিলা ডাক্তার মিস রিচেলকে বলে, এই মেয়েটিকে অ্যাডপ্ট করার পর দিয়েই তাদের জীবনে অনেক সমস্যা আসে, এবং ওই ডাক্তারটি এটাও বলে যে অ্যানা মর্গান আমার কাছেও আসে। আর তখন মর্গান ফ্যামিলির সমস্যার কথা ওই ডাক্তারটিকে বলেছিল। তখনই অ্যানা মর্গান ওই ডাক্তারটিকে বলতে লাগলো, জানো গ্রাসনিক, এই বাচ্চা মেয়েটির মধ্যে এক অশুভ শক্তি লুকিয়ে আছে, আর সেই অশুভ শক্তি
বাচ্চা মেয়েটির আশেপাশে ঘুরে বেড়ায়। মানে এই বাচ্চা মেয়েটির মধ্যে এক অশুভ শক্তি ছিল এবং এই দেখে অ্যানা মর্গান ভয় পেয়ে যেত। আর যবে থেকে এই বাচ্চা মেয়েটি ওই আইল্যান্ডে এলো তবে থেকে অ্যানা মর্গানের ফ্যামিলিটি নষ্ট হয়ে গেল এবং এলাকাটাও একটা অশুভ জায়গাতে পরিণত হয়েছে। এরপর ওই দিকে রিচেলের হাজব্যান্ড নোয়া অ্যানা মর্গানের রহস্য জানতে গিয়ে একটি টেপ রেকর্ডের কোম্পানিতে যায় এবং সেখানে গিয়ে SM0015 ওই টেপ রেকর্ডটিকে দেখতে চায়। তখন ক্যাসেট কোম্পানির মালিক বলে, দেখো এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ক্যাসেট আছে, আর এইগুলো যদি কিছু হয় তোমাকে কিন্তু আমি ছাড়বো না, তাই সাবধানে দেখো। এবং তখনই নোয়া ওই টেপ রেকর্ডটিকে হাতাপাই করে খুঁজতে লাগলো। আর যখন ওই টেপ রেকর্ডের বক্সটা দেখলো তখন সে বক্সটা রীতিমতন খুললো, কিন্তু সেই বক্সের ভেতরে কোনো টেপ রেকর্ডই ছিল না। আর সিনেমাতে SM0015 এই টেপ রেকর্ডটি কেন এত গুরুত্বপূর্ণ হয়ে গেল, কারণ এই টেপ রেকর্ডেই লুকিয়েছিল সামারা বলে ওই বাচ্চা মেয়েটির রহস্যজনক ঘটনা। আর এই ঘটনার পর মিস রিচেল যেই আইল্যান্ডে গিয়েছিল সেই আইল্যান্ডে তার হাজব্যান্ডও রওনা দেয়। আর ততক্ষণে মিস রিচেল ওই মহিলা ডাক্তারের কাছ থেকে সব ঘটনা শুনে আবার মিস্টার মর্গানের বাড়িতে ফিরে যায় এবং অদ্ভুত ব্যাপার, সেই SM0015 ওই টেপ রেকর্ডটি মিস্টার মর্গানের রুমে দেখতে পায় এবং মিস রিচেল মিস্টার মর্গানের ঘরে ঢুকে ওই টেপ রেকর্ডটিকে রীতিমতন দেখতে থাকে। এরপর সেই ভিডিওতে একটি বাচ্চা মেয়েকে দেখা যায় যার নাম সামারা, আর সে সারা রাত ঘুমাতো না। সেই বাচ্চা মেয়েটি সব সময় জেগে থাকতো এবং তার অলৌকিক শক্তি দিয়ে জ্যান্ত মানুষদেরকে আঘাত করত। আর ওই ভিডিও রেকর্ডে দেখতে পাওয়া যায় যে সামারাকে একটি ডাক্তার প্রশ্ন করছে যে সামারা, তুমি সারা রাত ঘুমাও না কেন? তখন ওই বাচ্চা মেয়েটি বলল, কারণ আমার বাবা মা আমাকে একদমই ভালোবাসে না, ওনারা শুধু সব সময় ঘোড়াকে ভালোবাসে, তাই আমি সারা রাত জেগে থাকি। আর এই বাচ্চা মেয়েটিকে কেন আমরা ডাক্তারের কাছে দেখতে পেলাম, কারণ সিনেমাতে ইয়োলা বলে একটা হসপিটালের নাম উল্লেখ হয়েছিল যেখানে ওই বাচ্চা মেয়েটিকে রেখে শারীরিকভাবে ট্রিটমেন্ট চলছিল। আর এই বাচ্চা মেয়েটির মা বাবা কে ছিল? ওই অ্যানা মর্গান আর মিস্টার মর্গান। আর তাদের মধ্যে অ্যানা মর্গান এই বাচ্চাটিকে অ্যাডাপ্ট করেছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার এটাই, ওই টেপ রেকর্ডটিতে রহস্যজনকভাবে সব ঘটনা রেকর্ড হয়ে গিয়েছিল। এরপর মিস রিচেল ভিডিও দেখা যখন শেষ করলো তখনই মিস্টার মর্গান মিস রিচেলের গালে জোরে চড় মারল। এরপর মিস্টার মর্গানের ওপর রেগে গিয়ে মিস রিচেল বলতে থাকলো যে তোমরা তোমাদের বাচ্চাকে মেরে ফেলেছো, ও তোমাদের মেয়ের মতন ছিল, তাহলে তোমরা ওকে কেন মারলে? এরপর মিস্টার মর্গান বলে যে আমাদের কোনো বাচ্চা ছিল না। এরপর মিস্টার মর্গান টেপ রেকর্ডের কোনো আওয়াজ শুনবে না বলে সে ঘরে থাকা একটি টিভি ভেঙে ফেলে দেয় এবং তখনই রিচেলের সাথে কথা বলতে বলতে মিস্টার মর্গান একটি বাথটবের ভেতরে কারেন্ট শট খেয়ে মারা যায়। আর এই ঘটনার পর ততক্ষণে রিচেলের হাজবেন্ডও ওই আইল্যান্ডে পৌঁছে যায় এবং রিচেলকে সাহস যোগায়। এরপর তারা দুজন মিলে সামারার খোঁজ করতে থাকে। তারপর তারা বেশ কিছুটা দূরে গিয়ে দেখতে পায় সামারার ঘর এবং তার মধ্যে একটা লম্বা কাঠের মই দেখা যায়। এরপর তারা সন্দেহজনকভাবে ওই মই দিয়ে সামারার ঘরের ভেতরে প্রবেশ করে এবং সেখানে একটি কাঠের ঘোড়াও দেখা যায় এবং ওই ঘরের ভেতরে একটি টিভিও রাখা আছে। তারপর তারা হঠাৎ দেখতে পায় যে ওই ঘরের দেয়ালে একটি গাছের ছবি আঁকা আছে। তারপর রিচেল বুঝতে পারল যে এই গাছটি শেল্টার মাউন্টেন ইন ওই এলাকায় রয়েছে। তারপর তারা দুজন মিলে ওই শেল্টার মাউন্টেন ইন 12 নম্বর হোটেল যেখানে ছিল সেই এলাকায় রওনা দেয়। আর এই জায়গাটিতেই ছিল সামারা বলে ওই বাচ্চা মেয়েটির মৃত্যুর রহস্যজনক ঘটনা। এরপর সেখানে গিয়ে রিচেল তার হাজবেন্ডকে বলে, দেখো আমার কাছে আর বেশি সময় নেই, কারণ আজকে হলো সেই 7 নম্বর দিন, মানে ওই পিশাচ আমাকেও মেরে ফেলবে, তাই তোমার ছেলে এইডেনকে তুমিই বাঁচাতে পারবে, কারণ তোমার হাতে অনেক সময় আছে। এরপর হঠাৎ দেখা যায় বেশ কিছু ছোট ছোট কাচের গুলি একটি জায়গায় জড়ো হয়েছে। তারপর তারা ভাবতে লাগলো যে এই কাচের গুলিগুলো এখানে কেন জড়ো হলো। এরপর নোয়া ওই জায়গাটিকে
ভাঙতে থাকে এবং ভাঙার পর দেখা যায় ওই জায়গার ভেতরে একটি লম্বা কালো রঙের কুয়ো আছে, আর সেই কুয়োটি অনেক গভীর ছিল। এরপর তারা দুজন ওই কুয়োর গভীরতা একটি ঢিল ছুঁড়ে বোঝার চেষ্টা করে এবং হঠাৎ রিচেল ওই কুয়োর মধ্যে পড়ে যায়। তারপর সে ভয়ে আতঙ্কিত হয়ে নোয়াকে চিৎকার করে তাকে বাঁচানোর কথা বলে। তখনই ওই কুয়োর ভেতরে সামারার ভেজা চুল রিচেলের হাতে বাঁধে। এরপর ওই পিশাচ রিচেলের জোরে হাতটা ধরে এবং তাকে ফ্ল্যাশব্যাকে নিয়ে গিয়ে বেশ কিছু ঘটনা রিচেলকে ভাবাতে থাকে। এরপর ভিডিওতে তখন দেখা যায় অ্যানা মর্গান, ওই মহিলাটি ধীরে ধীরে সামারার কাছে আসে এবং বাচ্চা মেয়েটির মুখে কালো প্লাস্টিক জড়িয়ে তাকে মেরে ফেলে এবং ওই বাচ্চা মেয়েটিকে একটি কুয়োর মধ্যে ফেলে দেয়। এরপর তখনই রিচেল পুরো ঘটনাটিকে অনুভব করার পর হঠাৎ তার দুটি চোখ খুলে যায়। তখন রিপোর্টার রিচেল বুঝতে পারে সামারাকে যখন মেরে ফেলা হয়েছিল তখন সেই বাচ্চা মেয়েটি ওই কুয়োর মধ্যে 7 দিন পর্যন্ত জীবিত অবস্থায় ছিল। কিন্তু দুঃখের বিষয় এটাই যে কেউ তাকে বাঁচাতে আসেনি। এরপর রিচেল সামারার দেহ ওই কুয়োর মধ্যে খুঁজতে থাকে। এরপর ওই বাচ্চা মেয়েটির নিথর দেহ সে কোলে নিয়ে কাঁদতে থাকে। তারপর ধীরে ধীরে দেখা যায় যে সামারার দেহটি ভ্যানিশ হয়ে গিয়ে কঙ্কালে পরিণত হয়। এরপর রিচেল ও নোয়া ওই বাচ্চা মেয়েটির বডি ওইখানকার মানুষের কাছে দিয়ে দেয় এবং তার সৎকার করা হয়। তখন রিচেল তার হাজবেন্ডকে বলতে লাগলো যে এই রকম নিরীহ বাচ্চাকে কেন মারলো ওরা, এই কাজটা মর্গান ফ্যামিলি ঠিক করেনি, এটা অনেক খারাপ হয়েছে। এরপর তারা ওই এলাকাটি ছেড়ে নিজের বাড়িতে ফিরে আসে এবং তখন রিচেলের হাজবেন্ড ইয়ার্কি করে বলতে লাগলো যে ওই টেপ রেকর্ডটিকে দ্বিতীয়বার দেখবে না। এই বলে নোয়া তার কাজে সে বেরিয়ে যায়। আর তখনই তার বাচ্চা ছেলেটি তার মাকে বলে, মা, সামারার কি খবর, ওকে তোমরা খুঁজে পেয়েছিলে? তখন তার মা বলে, আমি সামারাকে কুয়ো থেকে বার করে আজাদ করে দিয়েছি, মানে ওকে পুরোপুরি মুক্তি দিয়ে দিয়েছি। তখন বাচ্চা ছেলেটি আবার অবাক হয়ে যায়। তখন তার মাকে বলে, মা, তুমি এটা ঠিক করোনি, কারণ ওই বাচ্চা মেয়েটি আবারও আমাদেরকে মেরে ফেলবে। তখন তার মা বলে, তুমি চিন্তা করো না, তোমার কোনো ক্ষতি করবে না। তখনই একটা টুইস্ট দেখা যায় যে ওই বাচ্চা ছেলেটির হাতের ওপর ওই পিশাচ আবারও থাবা বসিয়েছে এবং বাচ্চা ছেলেটির নাক দিয়ে ব্লাড বেরোতে থাকে। আর এই দেখে রিচেল চমকে যায়। এরপর সিনেমাটিতে শেষে দেখা যায় যে রিচেলের হাজব্যান্ডও একটি জায়গায় কাজ করছিল এবং তখনই সেই জায়গায় থাকা একটি টিভি আবারও হঠাৎ চালু হয়ে যায় এবং সেই টিভির ভেতর থেকে ওই পিশাচ বেরিয়ে এসে নোয়ার গায়ে থাবা বসায় এবং তাকে মেরে ফেলে। এরপর রিচেল যখন তার হাজবেন্ডকে দেখলো তখন সে ভয়ে চিৎকার করে উঠল, মানে ওই পিশাচ এই ফ্যামিলিটিকেও ছাড়বে না। এরপর রিচেল বাড়ি এসে কাঁদতে কাঁদতে নিজেকে প্রশ্ন করতে লাগলো যে ওই পিশাচ কেন তাকে মারল না, কারণ রিচেল ওই টেপ রেকর্ডটির কপি করেছিল, তাই তাকে মারেনি। আর এই টেপ রেকর্ডটির যে কপি করবে তাকে ওই পিশাচ কোনো ক্ষতি করবে না, মানে ওই টেপ রেকর্ডটির কপি যদি কাউকে দেখানো হয় তাহলে সেই ব্যক্তিটিই মারা যাবে। আর তারপরেই দেখা যায় রিচেল তার বাচ্চাটির হাত দিয়ে ওই টেপ রেকর্ডটির কপি করে ফেলে। আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। আর এই হলো আজকের দ্য রিং সিনেমার প্রথম পার্ট। আর সিনেমাটির পুরো ঘটনাটি আপনাদের সামনে আমি এক্সপ্লেন করলাম। আর এই সিনেমাটি দ্বিতীয় পার্টও আছে, যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে জাস্ট একটা লাইক করে দিও।